ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা? জি স্যার। ওকে, ঠিক আছে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে ফান্ডামেন্টালস অফ অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি। আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে তোমাদের সাথে আবার আমরা আলোচনায় বসেছি। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে আয়তন মাত্রিক বিশ্লেষণ। প্রথমে আমরা জেনে নেব আয়তন মাত্রিক বিশ্লেষণ বলতে আমরা কি বুঝি। আয়তন মাত্রিক বিশ্লেষণ বা ভলিওমেট্রিক অ্যানালাইসিস বলতে আমরা কি বুঝি। চলো প্রথমে আমরা জেনে নেই। আয়তন মাত্রিক বিশ্লেষণ বলতে আমরা বুঝি কোনো পদার্থের একটি নির্দিষ্ট আয়তনের সাথে একটি প্রমাণ দ্রবণের বিক্রিয়া ঘটিয়ে উক্ত প্রমাণ দ্রবণের আয়তন ব্যবহার করে পরীক্ষাধীন পদার্থের পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে আয়তন মাত্রিক টাইট্রেশন বা টাইট্রিমেট্রিক টাইট্রেশন বলা হয়ে থাকে। আয়তন মাত্রিক টাইট্রেশন বিশ্লেষণ বলতে আমরা কি বুঝি আমি বললাম। তোমরা একটু লক্ষ্য করো, এখানে একটা নির্দিষ্ট পরিমাণ পদার্থের পরিমাণ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই আমরা একটি প্রমাণ দ্রবণ ব্যবহার করি। পদার্থের দ্রবণের সাথে প্রমাণ দ্রবণের বিক্রিয়া ঘটিয়ে আমরা প্রমাণ দ্রবণের আয়তন নির্ণয় করি। সে আয়তন ব্যবহার করে পরীক্ষাধীন পদার্থের আয়তন নির্ণয় করার যে পদ্ধতি সেটাকে আমরা বলছি আয়তন মাত্রিক বিশ্লেষণ। আয়তন মাত্রিক বিশ্লেষণের ডেফিনেশন আমরা জেনে নিলাম। সংজ্ঞাটি জানার পরে আমরা জানবো আয়তন মাত্রিক বিশ্লেষণ বিভিন্ন রকমের হতে পারে, এটা আমরা জানবো। বিভিন্ন ধরনের আয়তন মাত্রিক বিশ্লেষণ আছে। তার মধ্যে প্রথমেই হচ্ছে অ্যাসিড বেস টাইট্রেশন, অম্ল ক্ষারক টাইট্রেশন, জারণ বিজারণ টাইট্রেশন। তারপর রয়ে গেছে তোমার প্রিসিপিটেশন টাইট্রেশন, যেটাকে আমরা অধঃক্ষেপণ টাইট্রেশন বলি। তারপরে রয়ে গেছে আমাদের বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জটিল মাত্রিক টাইট্রেশন, কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন। এখন প্রথমে আমরা জেনে নেব অম্ল ক্ষারক টাইট্রেশন। এই আয়তন মাত্রিক বিশ্লেষণের মূলনীতি এবং ডেফিনেশন আমরা জেনে নেব। চলো আমরা আয়তন মাত্রিক বিশ্লেষণে অ্যাসিড বেস টাইট্রেশনে চলে যাই। আয়তন মাত্রিক বিশ্লেষণের প্রথম যে প্রকারভেদটি আমরা বলেছি অম্ল ক্ষারক টাইট্রেশন, সেটা আমরা আলোচনা করি। অ্যাসিড ক্ষার টাইট্রেশনের মূলনীতি যদি আমরা আলোচনা করি তাহলে আমরা বলে থাকি একটি অ্যাসিডের নির্দিষ্ট পরিমাণ ক্ষারের নির্দিষ্ট পরিমাণের সাথে বিক্রিয়া করে পরস্পর প্রশমিত হয়। এই যে নির্দিষ্ট পরিমাণ শব্দটি বলছি, এটা হতে পারে তোমার তুল্য পরিমাণ পদার্থ, হতে পারে মোল পরিমাণ পদার্থ। আমরা এখানে তুল্য পরিমাণ পদার্থ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখছি যে একটি অ্যাসিডের তুল্য পরিমাণ পদার্থ একটি ক্ষারের তুল্য পরিমাণ পদার্থকে প্রশমিত করে। এই যে বক্তব্যটি আমরা বললাম, এটি হচ্ছে অ্যাসিড ক্ষার টাইট্রেশনের বা এই অ্যাসিড ক্ষার টাইট্রেশনের মূলনীতি বা অম্ল নীতি বা ক্ষার নীতির মূলনীতি বলে থাকি আমরা এটাকে। এই নীতির উপর ভিত্তি করেই আমরা অ্যাসিড ক্ষার টাইট্রেশনের সমস্ত ক্যালকুলেশন গুলো করে থাকি। তো আমরা প্রথমেই একটি সমীকরণ তৈরি করে নেব। সমীকরণটি তৈরি করার জন্য আমরা ধরে নেব যে S1 তোমার নরমাল ঘনমাত্রার একটি অ্যাসিডের V1 মিলি আয়তনকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে S2 নরমাল ঘনমাত্রার একটি ক্ষারের যদি V2 মিলি প্রয়োজন হয়, এটা আমরা ধরে নিছি। এটা আমরা ধরেছি যে আমাদের একটা অ্যাসিড দ্রবণ আছে যার আয়তন হচ্ছে V1 মিলিলিটার এবং যার ঘনমাত্রা হচ্ছে S1 নরমাল। এটা হচ্ছে নরমালিটি ঘনমাত্রা, নরমাল ঘনমাত্রা দ্রবণ ব্যবহার করছি আমরা এখানে। আরেকটি হচ্ছে যে ক্ষার দ্রবণটি আমরা এখানে নিয়েছি, সে ক্ষার দ্রবণটির আয়তন হচ্ছে V2 মিলিলিটার এবং এই ক্ষার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে S2 নরমাল। এখন আমরা নরমাল দ্রবণের ডেফিনেশন থেকে আমরা বলে থাকি যে 1000 মিলিলিটার দ্রবণে যদি S1 তুল্য পরিমাণ পদার্থ উপস্থিত থাকে তাহলে V1, এই যে আমার কার্সরটি দেখতে পাচ্ছ, এই V1 মিলিলিটার দ্রবণে কি পরিমাণ তুল্য পদার্থ আছে, এটা আমরা ঐকিক নিয়ম করে বের করেছি। এখানে S1 ঘনমাত্রার V1 মিলিলিটার অ্যাসিড দ্রবণে উপস্থিত অ্যাসিডের তুল্য পরিমাণ পদার্থের সংখ্যা হচ্ছে, এইভাবে আমরা ঐকিক করে বের করেছি। S1
ইন্টু V1 বাই 100। 100 হচ্ছে 1000 ml দ্রবণের কথা আমরা বলছি, যেহেতু আয়তনটা আমরা মিলিলিটারে ব্যবহার করেছি। তো চলো আমরা ক্ষার দ্রবণের অ্যাসিড দ্রবণের তুল্য পরিমাণ পদার্থের সংখ্যা আমরা বের করে নিলাম। এখন ক্ষার দ্রবণের তুল্য পরিমাণ পদার্থের সংখ্যা আমরা বের করে নিব। একইভাবে আমরা ঐকিক নিয়ম করব। আমরা বলবো যে 1000 ml দ্রবণে যদি H2 পরিমাণ তুল্য পদার্থ উপস্থিত থাকে, তাহলে 1 ml দ্রবণে কতটুকু উপস্থিত থাকে এবং V2 ml দ্রবণে কতটুকু উপস্থিত থাকে। এখানে আমরা সেটা পরিমাণটা বের করে নিয়েছি। সেটা হচ্ছে H2 ইন্টু V2 বাই হচ্ছে 1000। তোমরা জানো যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাসিডের তুল্য পরিমাণ পদার্থ ক্ষারের তুল্য পরিমাণ পদার্থকে প্রশমিত করে। V1 পরিমাণ অ্যাসিড দ্রবণকে যদি V2 ml ক্ষার দ্রবণ সম্পূর্ণরূপে প্রশমিত করে থাকে, তাহলে V1 দ্রবণে উপস্থিত তুল্য পরিমাণ পদার্থের সংখ্যা V2 ক্ষার দ্রবণে উপস্থিত তুল্য পরিমাণ পদার্থের সংখ্যার সমান হবে। সেই ক্ষেত্রে আমরা এই যে সমীকরণটি, আমার কার্সরটি যেখানে নড়তেছে তোমরা এখানে একটু লক্ষ্য করো, এখানে আমি দুটি সমীকরণকে সমান করে দিয়েছি। এটা প্রথমটা হচ্ছে অ্যাসিড দ্রবণে উপস্থিত তুল্য পরিমাণ পদার্থের সংখ্যা, দ্বিতীয়টি হচ্ছে ক্ষার দ্রবণে উপস্থিত তুল্য পরিমাণ পদার্থের সংখ্যা। তাহলে এই দুটি যেহেতু পরস্পরকে সম্পূর্ণরূপে প্রশমিত করে ফেলে, অবশ্যই পদার্থের পরিমাণটি এরা পরস্পর সমতুল্য। কাজেই আমি লিখতে পারি S1 ইন্টু V1 বাই 1000। সমতুল্য চিহ্নটি আমরা এখানে ব্যবহার করেছি, S2 ইন্টু V2 বাই 1000। উভয় পার্শ্ব থেকে তুমি যদি 1000 বাদ দিয়ে দাও, তাহলে তোমার সমীকরণটি দাঁড়াচ্ছে S1 ইন্টু V1 সমতুল্য S2 V2। এই সমীকরণটি আমরা অ্যাসিড ক্ষারক টাইট্রেশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সামনের দিকে আমরা চলে যাব। অ্যাসিড ক্ষারক প্লিজ একটু মাইক, কারো যদি ডিস্টার্ব করে থাকে মাইক একটু বন্ধ রাখিও। অম্ল ক্ষারক টাইট্রেশন নীতির পরে আমরা সামনের দিকে যাব। আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ আয়তন মাত্রিক বিশ্লেষণ রয়ে গেছে। আয়তন মাত্রিক বিশ্লেষণের আরেকটি প্রকারভেদ হচ্ছে তোমার জারণ বিজারণ টাইট্রেশন। প্রথমে আমরা এখানে জেনে নিব জারণ বিজারণ টাইট্রেশন বলতে আমরা কি বুঝি। দেখো, যে টাইট্রেশনের ক্ষেত্রে উপযুক্ত নির্দেশক ব্যবহার করে জারক পদার্থের প্রমাণ দ্রবণের সাথে অজানা ঘনমাত্রার বিজারক পদার্থের দ্রবণের বিক্রিয়া ঘটাই বা জারণ বিজারণ বিক্রিয়া ঘটাই, অথবা বিজারক পদার্থের প্রমাণ দ্রবণের সাথে অজানা ঘনমাত্রার জারক পদার্থের দ্রবণের বিক্রিয়া ঘটিয়ে আমরা বিজারক পদার্থের পরিমাণ নির্ণয় করি, অথবা জারক পদার্থের পরিমাণ নির্ণয় করার যে পদ্ধতি, এই পদ্ধতিকেই আমরা বলতেছি জারণ বিজারণ টাইট্রেশন। জারণ বিজারণ টাইট্রেশনের ক্ষেত্রে একটি হয়তো বিজারক পদার্থের ঘনমাত্রা অজানা থাকে, জারক পদার্থের দ্রবণের ঘনমাত্রা জানা থাকে, অথবা এর উল্টোটিও হতে পারে, জারক পদার্থের ঘনমাত্রা জানা থাকে, বিজারক পদার্থটি অজানা থাকে। যে কোনো একটি অজানা থাকবে, হয়তো জারক বিজারক, যেহেতু টাইট্রেশন একটি জারক পদার্থের দ্রবণ থাকবে আর একটি বিজারক পদার্থের দ্রবণ থাকবে। এই দুইটি দ্রবণকে আমরা পরস্পর বিক্রিয়া ঘটাবো এবং প্রমাণ দ্রবণের আয়তন নির্ণয় করব। যেহেতু এটা আয়তন মাত্রিক বিশ্লেষণই আমরা করতেছি, কাজেই আয়তন আমরা এখানে নির্ণয় করব। সো জারণ বিজারণ টাইট্রেশনের সংজ্ঞাটি আমি দিলাম তোমাদেরকে। জারণ বিজারণ টাইট্রেশনের ডেফিনেশন জানার পরে আমরা এটা কিভাবে কাজ করে থাকি সেই পদ্ধতিটা একটু শুনে নাও। জারণ বিজারণ টাইট্রেশনে যে দ্রবণের টাইট্রেশন করতে হবে সেটাকে আমরা একটা কনিক্যাল ফ্লাস্কে নেই, নিয়ে ওই দ্রবণের মধ্যে কয়েক ফোঁটা আমরা উপযুক্ত নির্দেশক যোগ করে থাকি। ঠিক আছে, নির্দেশক যোগ করার পরে আমরা বুরেট থেকে অল্প অল্প করে প্রমাণ দ্রবণকে আমরা কনিক্যাল ফ্লাস্কে যোগ করতে থাকি। যখন কনিক্যাল বুরেট থেকে যে দ্রবণকে আমরা যোগ করি সেটাকে বলি আমরা টাইট্রেন্ট। সেটাকে কি বলি আমরা? টাইট্রেন্ট বলি। তো টাইট্রেন্ট যোগ করতে থাকলে জারণ বিজারণ বিক্রিয়া ঘটতে থাকে কনিক্যাল ফ্লাক্সের মধ্যে। এই জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণকারী উপাদানগুলোর আপেক্ষিক গাঢ়ত্বের পরিবর্তন ঘটে তখন।
এবং আরেকটি ঘটনা ঘটে, আমরা যদি এই দ্রবণের তোমার পটেনশিয়াল মেপে থাকি, পটেনশিয়াল যদি আমরা মাপি, তড়িৎ বিভব যদি আমরা মাপি, তাহলে লক্ষ্য করা যায় ঘনমাত্রার পরিবর্তনের সাথে সাথে দ্রবণের তড়িৎ বিভবের মানের পরিবর্তন হয়। এবং যখন এই টাইট্রেশন সমাপ্তির দিকে অগ্রসর হতে থাকে, তখন দেখা যায় হঠাৎ করে এই পটেনশিয়ালের একটা বিশাল পরিবর্তন লক্ষ্য করা যায়। এই পটেনশিয়ালের পরিবর্তন লক্ষ্য করে, হ্যাঁ, অথবা দ্রবণের যে নির্দেশক আমরা যুক্ত করে থাকি, সেই নির্দেশকের বর্ণের পরিবর্তন লক্ষ্য করে আমরা এই টাইট্রেশনের সমাপ্তি বিন্দু নির্ণয় করে থাকি। তো জারণ বিজারণ টাইট্রেশনের আমি মূল নীতি কি বললাম, কিভাবে তোমরা জারণ বিজারণ টাইট্রেশন সমাপ্ত করবা সেটি বললাম। তারপরে এই জারণ বিজারণ টাইট্রেশনেরই একটি অংশ তোমরা জানো, আয়োডোমিতি। আয়োডোমিতি বলতে আমরা কি বুঝবো, লক্ষ্য করো। আয়োডোমিতি আমি সংজ্ঞাটি এখানে দিয়েছি। আয়োডোমিতি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমাদের যে শর্ট কোশ্চেন থাকে সেগুলাতে আসে। আয়োডোমিতি গুরুত্ব দিয়ে পড়বে তোমরা আশা করি। আয়োডোমিতি বলতে আমরা বুঝি যে কোনো একটি জারণ বিজারণ বিক্রিয়া আমরা ঘটিয়ে সেই বিক্রিয়াতে আমরা আয়োডিন উৎপন্ন করব। উৎপন্ন আয়োডিনকে উপযুক্ত বিজারক পদার্থের দ্রবণ দ্বারা টাইট্রেশন করে যে পরিমাণগত বিশ্লেষণ আমরা করে থাকি, সেটাকে আমরা বলি আয়োডোমিতি। আয়োডোমিতি এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটাতে হবে, রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে আয়োডিন প্রোডাকশন করতে হবে। সেই প্রডিউসড আয়োডিনকে তুমি একটি উপযুক্ত বিজারক পদার্থের দ্রবণ দ্বারা টাইট্রেশন করবে। টাইট্রেশন করে আমরা সেই বিজারক পদার্থের পরিমাণ নির্ণয় করব। পরিমাণ নির্ণয় করে আমরা জারণ বিজারণ টাইট্রেশন সমাপ্ত করব। সো আয়োডোমিতি হচ্ছে আমাদের উৎপন্ন আয়োডিনকে টাইট্রেশন করা। লক্ষ্য করো, এখানে একটি এক্সাম্পল আমি দিয়েছি। কপার সালফেট পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করে তৈরি করছে কিউপ্রাস আয়োডাইড প্লাস পটাশিয়াম সালফেট প্লাস আয়োডিন। লক্ষ্য করো, এই বিক্রিয়াটিতে আয়োডিন উৎপন্ন হয়েছে। এই যে দেখো আমার কার্সরটি যেখানে নড়তেছে, এই যে আয়োডিনটি, এই আয়োডিনটি এখানে উৎপন্ন হয়েছে। এই আয়োডিনকে আমরা একটা বিজারক পদার্থ দিয়ে বিক্রিয়া ঘটাবো। আমি বিজারক পদার্থটি নিয়ে আসতেছি। লক্ষ্য করো, সোডিয়াম থায়োসালফেট। সোডিয়াম থায়োসালফেট আমাদের রিডিউসিং এজেন্ট। সোডিয়াম থায়োসালফেট দিয়ে আমরা এই প্রডিউসড আয়োডিনকে বিক্রিয়া ঘটিয়েছি এবং সোডিয়াম থায়োসালফেটের আয়তন নির্ণয় করে আমরা সমীকরণ থেকে কপার সালফেটের পরিমাণ আমরা নির্ণয় করব। দ্যাট মিন্স কপার সালফেট থেকে পরবর্তীতে আমরা কপারের পরিমাণ নির্ণয় করব। এখন তুমি একটু লক্ষ্য করো, এই যে দুটা সমীকরণ আমরা যদি ইকুয়ালাইজ করি, তুমি দেখো এখানে আমাদের দুইটা সমীকরণ দিয়েছি। এখানে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ আমরা দিয়েছি। প্রথমে লক্ষ্য করো, 2 মোল কপার সালফেট বিক্রিয়া করে 1 মোল আয়োডিন উৎপন্ন করেছে। সেই 1 মোল আয়োডিন আবার 2 মোল সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করেছে। লক্ষ্য করো, আমি আমার এই যে কার্সরটি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে লক্ষ্য করো, এই যে কার্সরটি যেখানে নড়তেছে, সেটা হচ্ছে যে কপার সালফেট 2 মোল উৎপন্ন করছে, তোমার আয়োডিন তৈরি করছে 1 মোল। সেই 1 মোল আয়োডিন বিক্রিয়া করেছে 2 মোল সোডিয়াম থায়োসালফেটের সাথে। তাহলে আমি এখানে একটি তিনটা রাশি, তিনটা পদার্থ আমাদের, একটা হচ্ছে কপার সালফেট, একটা হচ্ছে আয়োডিন এবং আরেকটি হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। 3টি পদার্থের মধ্যে আমি যদি সম্পর্ক তৈরি করি, আমি দেখতে পাচ্ছি 2 মোল কপার সালফেট, এটা এখানে সমান চিহ্ন হবে না, এখানে সমতুল্য হবে। এখানে সমতুল্য চিহ্ন হবে। 2 কপার সালফেট সমতুল্য হবে 1 মোল আয়োডিন এবং 1 মোল আয়োডিন সমতুল্য হবে 2 মোল সোডিয়াম থায়োসালফেট। আমরা সোডিয়াম থায়োসালফেটের আয়তন নির্ণয় করব, ভলিউম নির্ণয় করব। ভলিউম নির্ণয় করে সেই ভলিউমের সাথে আমরা কপার সালফেটের গণনা করে কপারের পরিমাণ আমরা এই আয়োডোমিতি পদ্ধতিতে নির্ণয় করে থাকি। সো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আয়োডোমিতি বলতে কি বুঝো
সেটা বুঝতে পেরেছো, এবং আমি একটি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি। আমি পরবর্তীতে নিয়ে যাব তোমাদেরকে আয়োডিমিতি বলতে আমরা কি বুঝি। লক্ষ্য করো, আয়োডিমিতি হচ্ছে যে আয়তন মাত্রিক বিশ্লেষণে প্রমাণ আয়োডিন দ্রবণ দ্বারা কোনো বিজারক পদার্থের দ্রবণকে টাইট্রেশন করে ওই বিজারক পদার্থের পরিমাণ নির্ণয় করা হয়, তাকে আয়োডিমিতি বলে। এর প্রথমটা আমরা একটু আগে পড়লাম, যেটা সেটা হচ্ছে আয়োডোমিতি। আয়োডোমিতি আমরা পড়েছি। হ্যাঁ, এখন আমি যেটা পড়তেছি সেটা হচ্ছে আমার আয়োডিমিতি। আয়োডোমিতি একটি, আবার আয়োডিমিতি আরেকটি। তা আয়োডিমিতি হচ্ছে যেখানে আমরা আয়োডিন প্রোডাকশন করি না, সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণ ব্যবহার করি। এই জন্য সংজ্ঞাটিতে আমরা এনেছি যে আয়তন মাত্রিক বিশ্লেষণে প্রমাণ আয়োডিন দ্রবণ দ্বারা কোনো বিজারক পদার্থের দ্রবণকে টাইট্রেশন করে ওই বিজারক পদার্থের পরিমাণ নির্ণয় করা হয়, তাকে আমরা বলতেছি কি আয়োডিমিতি। আয়োডোমেট্রিক টাইট্রেশনে আমরা আয়োডিনকে জারক পদার্থ হিসেবে ব্যবহার করি, এবং বিজারক পদার্থ হিসেবে আমরা তোমার সোডিয়াম থায়োসালফেটকে ব্যবহার করে থাকি। একটু আগেও এই বিক্রিয়াটি আমি দেখিয়েছি তোমাদেরকে, এখানে আবারও আমি এই বিক্রিয়াটি এনেছি। সোডিয়াম থায়োসালফেট প্লাস আয়োডিন উৎপন্ন করছে সোডিয়াম আয়োডাইড প্লাস সোডিয়াম টেট্রাথায়োনেট। এই পদার্থটির নাম হচ্ছে সোডিয়াম টেট্রাথায়োনেট। প্লিজ কারো এখান থেকে মাইকের শব্দ আসতেছে, যদি মাইকটি মিউট করো তাহলে আমাদের শুনতে সুবিধা হয়। ওকে, আমরা আলোচনা করলাম শিক্ষার্থীবৃন্দ আয়োডোমিতি এন্ড আয়োডিমিতি। তারপরে আমাদের জন্য রয়ে গেছে আমাদের আলোচনার অংশ হিসেবে রয়ে গেছে তোমার প্রিসিপিটেশন টাইট্রেশন, অধঃক্ষেপণ টাইট্রেশন। এটা আমরা এখন আলোচনা করব। ডেফিনেশনে আমরা আসতেছি। এখানে দেখো, তোমার অধঃক্ষেপণ টাইট্রেশন বলতে আমরা কি বুঝি? যে টাইট্রেশনে পরীক্ষণীয় উপাদান এবং প্রমাণ দ্রবণের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে আমরা অধঃক্ষেপ তৈরি করব, সেই অধঃক্ষেপের বিশ্লেষণ করে আমরা পরীক্ষণীয় পদার্থের পরিমাণ নির্ণয় করব। লক্ষ্য করো, সংজ্ঞাটির মধ্যে আমাদের কথা একটা রয়ে গেছে। এখানে আমরা বলছি যে আমরা যে আয়নটির পরিমাণ নির্ণয় করতে চাই, যে মৌলটির বা আয়নটির পরিমাণ নির্ণয় করতে যে পরীক্ষণীয় উপাদানটির পরিমাণ আমরা নির্ণয় করতে চাই, তাকে একটি প্রমাণ দ্রবণের সাথে বিক্রিয়া ঘটাবো। যেমন মনে করো, তোমরা জানো যে যদি আমি ক্লোরাইড আয়নের পরিমাণ নির্ণয় করতে চাই, আমি একটু বোর্ডে তোমাদেরকে লিখে দেখাচ্ছি, একটু প্লিজ একটু দেখো। যদি আমি ক্লোরাইড আয়নের পরিমাণ নির্ণয় করতে চাই, তাহলে আমাকে অবশ্যই এখানে অধঃক্ষেপ তৈরির জন্য সিলভার নাইট্রেট ব্যবহার করতে হয়। দেখো, সিলভার নাইট্রেট আমি ব্যবহার করি। সিলভার নাইট্রেট ব্যবহার করলে তোমরা জানো যে সিলভার ক্লোরাইডের একটি অধঃক্ষেপ তৈরি হয়। এই সিলভার ক্লোরাইডের অধঃক্ষেপটি আমরা বিশ্লেষণ করে, দেখা যাচ্ছে কি লেখাটি তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে দেখো, আমি যদি এই যে এখানে অধঃক্ষেপ পড়বে কার? এই সিলভার ক্লোরাইডের অধঃক্ষেপ পড়বে, সিলভার ক্লোরাইডের। এই অধঃক্ষেপটি নিয়ে আমরা বিশ্লেষণ করব এবং এখান থেকে ক্লোরাইড আয়নের পরিমাণ আমরা নির্ণয় করব। সো এই যে এইটাও আমাদের একটা টাইট্রেশন। আমরা যেটা প্রমাণ দ্রবণ হিসেবে ব্যবহার করি, সেই প্রমাণ দ্রবণ দিয়ে কিন্তু আমরা বুরেটে নিয়ে থাকি। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের এখানে সিলভার নাইট্রেটের যে দ্রবণকে আমরা ব্যবহার করব, সিলভার নাইট্রেটের দ্রবণটি হচ্ছে আমাদের প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ বুরেটে থাকবে এবং আমাদের পরীক্ষণীয় যে উপাদান সেটা ক্লোরাইড আয়ন। এই ক্লোরাইড আয়নটি থাকবে আমাদের কনিক্যাল ফ্লাস্কে। নির্দিষ্ট পরিমাণ দ্রবণ আমরা নিব কনিক্যাল ফ্লাস্কে, এবং এখানে আমরা দিব যে বুরেট থেকে ধীরে ধীরে আমরা কি করব, তোমার প্রমাণ দ্রবণ যুক্ত করতে থাকবো। ফলে দেখা যাবে বুরেট থেকে যোগ করার সাথে সাথে ধীরে ধীরে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে অধঃক্ষেপ তৈরি হচ্ছে। ওই নির্দিষ্ট পরিমাণ আয়তন সম্পূর্ণভাবে অধঃক্ষিপ্ত করব আমরা, করে এখান থেকে সিলভার ক্লোরাইডের তোমার পরিমাণ নির্ণয় করব। সিলভার ক্লোরাইডের পরিমাণ থেকে আমরা ক্লোরাইড আয়নের পরিমাণ নির্ণয় করব।
সো এইভাবে আমরা অধঃক্ষেপণ টাইট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে থাকি। ঠিক আছে, তারপরে আমাদের এই অধঃক্ষেপণ টাইট্রেশনের পরে আমাদের যে ভেরি ইম্পর্টেন্ট যেটা রয়ে গেছে সেটা হচ্ছে আমাদের জটিল মাত্রিক টাইট্রেশন। এই জটিল মাত্রিক টাইট্রেশন দিয়েই আমরা এই অধ্যায়ের পুরোটা নিয়ে আলোচনা করব। সো শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা জেনে নেই জটিল মাত্রিক টাইট্রেশন বলতে আমরা কি বুঝি। কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন, কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশনের সংজ্ঞাটি আমি তোমাদেরকে প্রথমে এখানে দিচ্ছি। যে প্রক্রিয়ায় ধাতব আয়নের সাথে তীব্র বহুযুজী চিলেট সৃষ্টিকারী লিগ্যান্ডের যৌগ গঠনের মাধ্যমে টাইট্রেশন প্রক্রিয়ার সাহায্যে ধাতব আয়নের পরিমাণগত বিশ্লেষণ করা হয় তাকে আমরা জটিল মাত্রিক টাইট্রেশন বা কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন বা চিলেটোমেট্রিক টাইট্রেশন বলে থাকি। দেখো, অনেকগুলো শব্দ এখানে আমরা ব্যবহার করেছি। একটা হচ্ছে তোমার জটিল মাত্রিক টাইট্রেশন, এটা বাংলায় ব্যবহার করছি। এন্ড ইংরেজি দুটি শব্দ আছে এখানে, কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন এন্ড চিলেটোমেট্রিক টাইট্রেশন। আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করতে চাচ্ছি যে এটাকে চিলেটোমেট্রিক শব্দটি কেন আমরা ব্যবহার করেছি। তোমরা জানো যে এখানে শব্দগুলি তোমাদের একটু আমি নিয়ে আসতেছি, একটু আমার কার্সরটা আমি ঘুরাচ্ছি। দেখো, এখানে আছে বহুযুজী চিলেট সৃষ্টিকারী লিগ্যান্ড। এখন বহুযুজী চিলেট সৃষ্টিকারী লিগ্যান্ড বলতে আমরা কি বুঝি সেই ব্যাপারটি আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, যে সকল লিগ্যান্ড তোমরা জানো, লিগ্যান্ড বিভিন্ন ধরনের লিগ্যান্ড হয়। একদন্তি লিগ্যান্ড হয়, দ্বিদন্তি লিগ্যান্ড হয়, হ্যাঁ, তারপরে তোমার ত্রিদন্তি, টেট্রাদন্তি, তারপরে হচ্ছে পেন্টাডেন্টেড লিগ্যান্ড, হেক্সাডেন্টেড লিগ্যান্ড, হেপ্টাডেন্টেড লিগ্যান্ড, এইরকম বিভিন্ন ধরনের লিগ্যান্ড হয়ে থাকে। তো লিগ্যান্ড আমরা কাদেরকে বলে থাকি? লিগ্যান্ড আমরা তাদেরকেই বলি যে সকল মুক্তজোর ইলেকট্রনধারী যে সকল নেগেটিভ চার্জযুক্ত আয়ন অথবা পজিটিভ চার্জযুক্ত আয়ন, বিশেষ করে আমাদের যে ট্রানজিশন মেটাল আয়ন আছে তাদের সাথে সন্নিবেশ বন্ধন সৃষ্টি করে জটিল যৌগ সৃষ্টি করতে পারে, তাদেরকে আমরা লিগ্যান্ড বলে থাকি। এখন লিগ্যান্ড যাদের যদি একদন্তি লিগ্যান্ড হয় তাহলে আমরা তাদেরকে তো আর বহুযুজী লিগ্যান্ড বলতে পারবো না। তারা একটা হাত দিয়ে তোমার ধাতুর সাথে যুক্ত হবে, ধাতব আয়নের সাথে যুক্ত হয়ে তোমার জটিল যৌগ গঠন করবে। তেমনি ভাবে আমি একটু এক্সাম্পলে যেতে চাই। যেমন আমাদের যে এক্সাম্পল আছে তোমার বহুদন্তি লিগ্যান্ডের যে এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলটি তোমাদেরকে আমি এখানে লিখে দেখাচ্ছি। যেমন তোমরা জানো আমাদের ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের যে ইডিটিএ, এটার ফুল মিনিংটি নিশ্চয়ই তোমাদের জানা আছে। ইডিটিএ, এই যে আমি লিখছি ইডিটিএ, এই ইডিটিএ মানে হচ্ছে ইথিলিন ডাইএমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। দেখো আমি এখানে লিখেছি ইথিলিন ডাইএমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, আর একটু এই পাশে লিখে দেখাচ্ছি আমি। দেখো ইডিটিএ। এখন স্পষ্ট দেখা যাচ্ছে কিনা শিক্ষার্থীবৃন্দ, একটু প্লিজ যদি বলো আর কি। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ইথিলিন ডাইএমিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, এটার একটি গাঠনিক সংকেত আছে। এটা দেখো আমি একটু দেখাইতে চাই, এখানে এটার গাঠনিক সংকেত একটু লিখে দেখাইতে চাই। CH2 অবশ্য বড় সংকেত, এটা এদিকে দেখায়, এখানে আছে, এদিকে নাইট্রোজেন আছে, এইদিকে অনেক বড় সংকেত, এটা দেখানো মুশকিল হবে আমার জন্য। CH2COOH, এদিকে আমি ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসতেছি যাতে আমার এই রেঞ্জের মধ্যে থাকে। এদিকে আছে তোমার CH2 আছে, এদিকে CH এটা আছে, আবার তোমার এইদিকে আছে। আমার এইদিকে আমি ঘুরাই ফিরিয়ে লিখতেছি যাতে এই ক্যামেরার রেঞ্জের মধ্যে থাকে। তো এই যে দেখো তোমার এখানে এটা হচ্ছে ইথিলিন, এটা হচ্ছে এমিন ছিল, NH2 ছিল, এটা NH2 ছিল, এটা হচ্ছে একটা অ্যাসিড গ্রুপ, এটা একটা অ্যাসিড গ্রুপ, এটা একটা কার্বক্সিলিক গ্রুপ, এটা একটা কার্বক্সিলিক গ্রুপ, চারটা কার্বক্সিলিক গ্রুপ আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো লন পেয়ার ইলেকট্রন আছে, এখানেও নাইট্রোজেনের উপরে লন পেয়ার ইলেকট্রন আছে, মুক্তজোড় ইলেকট্রন আছে।
আর এই যে অক্সিজেন দেখতে পাচ্ছ, এই অক্সিজেন গুলা এই লিগেন্ডটিকে যখন আমরা জলীয় দ্রবণে দেই, তখন এইখানে তোমার এই অক্সিজেনটা এরকম ভাবে মুক্তজোড় ইলেকট্রন ধারণ করে, এই অক্সিজেনটা মুক্তজোড় ইলেকট্রন ধারণ করে, এই অক্সিজেনটা মুক্তজোড় ইলেকট্রন ধারণ করে। এই যে এরা নেগেটিভ চার্জ ধারণ করে, এরা মুক্তজোড় ইলেকট্রন ধারণ করে। তো লক্ষ্য করো এখানে আমাদের এটা হচ্ছে এটা একটা লিগেন্ড হিসেবে কাজ করে, কারণ এই পদার্থটি অবস্থান্তর মৌলের ধাতব আয়নের সাথে যুক্ত হয়ে জটিল যৌগ তৈরি করে থাকে। তো এটা একটা প্রান্ত যে হাত দিয়ে সে ধাতুর সাথে যুক্ত হয়, এটা একটা প্রান্ত ধাতুর সাথে যুক্ত হয়, এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, ওইটা একটা প্রান্ত, ওইটা আরেকটি প্রান্ত। মোট 6টি হাত তুমি এখানে খুঁজে পাবা। এই জন্য এই লিগেন্ডটাকে আমরা বলতেছি বহুযুজী লিগ্যান্ড। এখন চিলেট লিগ্যান্ড কেন বলছি? চিলেট লিগ্যান্ড আমরা তাদেরকেই বলি যে সকল লিগ্যান্ড ধাতব আয়নের সাথে যুক্ত হয়ে চক্রাকার জটিল যৌগ তৈরি করতে পারে, তাদেরকে আমরা চিলেট লিগ্যান্ড বলে থাকি। সো শিক্ষার্থীবৃন্দ, যে সংজ্ঞাটি আমরা এখানে দিয়েছি, যে প্রক্রিয়ায় ধাতব আয়নের সাথে তীব্র বহুযুজী চিলেট সৃষ্টিকারী লিগ্যান্ডের জটিল যৌগ গঠনের মাধ্যমে টাইট্রেশন প্রক্রিয়ার সাহায্যে ধাতব আয়নের পরিমাণগত বিশ্লেষণ করা হয়, তাকে আমরা জটিল মাত্রিক টাইট্রেশন বা কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন বা চিলেটোমেট্রিক টাইট্রেশন বলতেছি। চিলেটোমেট্রিক টাইট্রেশন শব্দটি বলার কারণ হচ্ছে যে ধাতব আয়ন এই ধরনের বহুযুজী লিগ্যান্ডের সাথে যুক্ত হয়ে চক্রাকার যৌগ তৈরি করে, যা আমি একটু পরেই তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশনের সংজ্ঞাটি আমরা জেনে নিলাম। হ্যাঁ, জেনে নিলাম আমরা, তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো, লক্ষ্য করো, জটিল মাত্রিক টাইট্রেশনের ক্ষেত্রে যে লিগেন্ডটি আমরা সচরাচর ব্যবহার করে থাকি, একটু আগে আমি তোমাদের সাথে আলোচনায় বলতেছিলাম যে ইডিটিএ, এই যে লিগেন্ডটি আমরা ব্যাপকভাবে ব্যবহার করে থাকি। এর কারণ কি? কারণ হচ্ছে ইডিটিএ এর জটিল যৌগ গঠনের একটি উচ্চ ক্ষমতা রয়ে গেছে এবং এটাকে সহজেই বাজারে আমরা কিনতে পাই, বাণিজ্যিক সুলভতা রয়ে গেছে তার। এই কারণে আমরা টাইট্রেশন মিতীয় বিশ্লেষণে ইডিটিএ কে একটি কার্যকরী লিগেন্ড হিসেবে ব্যবহার করে থাকি। ইডিটিএ আমাদের এই বহুদন্তী একটি লিগেন্ড। আমি একটু আগে বলেছি যে এই ইডিটিএ এর 4টি কার্বক্সিল গ্রুপ আছে এবং এটা 4টা পর্যায়ে বিয়োজিত হতে পারে, ধীরে ধীরে 4 ভাবে বিয়োজিত হয়। এবং এখান থেকে আমরা দেখেছি যে এখানে 4টা প্রোটন এখান থেকে বেরিয়ে যেতে পারে। এই জন্য এটাকে আমরা টেট্রাপ্রোটিক অ্যাসিড বলে থাকি। এটা একটা তোমার জুইটার আয়ন হিসেবে থাকে দ্রবণে যখন সে অবস্থান করে। তো টেট্রাপ্রোটিক বৈশিষ্ট্য প্রদর্শনের জন্য আমরা এটাকে লিখে থাকি H4Y। কি লিখে থাকি? H4Y হিসেবে লিখে থাকি। হ্যাঁ, এই যে অ্যাসিডটি আমাদের যে তোমার ইথিলিন ডাইমিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড, এটা পানিতে সামান্য পরিমাণে দ্রবীভূত হয়, কিন্তু এটাকে যদি লবণ আকারে আমরা নিয়ে আসতে পারি, এটার যে তোমার ডাইসোডিয়াম লবণ আছে, সেই লবণটি পানিতে বেশি পরিমাণে দ্রবীভূত হয়। সেই জন্য Na2H2Y এর জলীয় দ্রবণে আমাদের যে অংশটি, যেটা আমাদের কার্যকরী অংশ, ক্রিয়াশীল গ্রুপ থাকে, সেই গ্রুপটি হচ্ছে H2Y2। H2Y2 আয়ন বিভিন্ন ধাতব আয়নের সাথে তোমরা জানো যে 1:1 অনুপাতে বিক্রিয়া করে। যেমন আমি এখন তোমাদেরকে এটার চিলেট গঠনের স্ট্রাকচার দেখাবো, চিলেট কিভাবে গঠিত হয়েছে এটা তোমরা দেখতে পাবা। হ্যাঁ, একটু পরে আমি অবশ্য দেখাবো। এখন আমি যেটা দেখাচ্ছি তোমাদেরকে, যে এই ধাতব এই যে আমাদের যে ইডিটিএ, এটাকে আমরা বলেছিলাম যে ডাইসোডিয়াম আকারে থাকে Na2H2Y। এখানে আমরা এটাকে যখন পানিতে দিয়েছি, লবণটাকে যখন পানিতে দিয়েছি, তখন কিন্তু এই আয়নটি তৈরি হয়েছে। এই আয়নটি এই ধাতব আয়নের সাথে, দেখো, একটা ধাতব আয়ন আর আমাদের এই লিগেন্ড আয়নটি বিক্রিয়া করছে, অর্থাৎ একটা ধাতু একটা লিগেন্ড। 2টা লিগেন্ড কিন্তু আসে না। এই যে দেখো, এটার সামনে কিন্তু 1 আছে, আবার ধাতুর সামনেও 1 আছে, অর্থাৎ এই ধাতু এবং এই লিগেন্ড 1:1 অনুপাতে বিক্রিয়া করে, ধাতুর যোজনী যাই হোক না কেন। লক্ষ্য করো, এখানে আমি দ্বিযুজী ধাতব আয়নের সাথে দেখছি একটা লিগেন্ড লাগে, একটা লিগেন্ড আয়ন এখানে আছে। আবার যদি আমি ত্রিযুজী ধাতব আয়নও ব্যবহার করে থাকি, তাও আমার লিগেন্ড একটাই লাগে, তাও আমার একটা লিগেন্ডে কিন্তু ব্যবহৃত হচ্ছে।
আবার তুমি লক্ষ্য করো যে আমি যদি চতুর্যুজি ধাতব আয়ন ব্যবহার করি, তাতেও কিন্তু আমার লিগ্যান্ড ওই একটাই লাগছে। অর্থাৎ যে কোনো ধাতব আয়নের সাথে, এটা যোজনীর দিকে না তাকিয়ে ধাতব আয়ন কয়টা লাগতেছে দেখো। যোজনী যাই হোক, ধাতব আয়নের চার্জ যাই হোক, যেমন আমাদের লেড ধাতু আছে দ্বিযোজী, জিঙ্ক আছে দ্বিযোজী, হ্যাঁ। আবার তোমার যেমন অ্যালুমিনিয়াম আয়ন আছে ত্রিযোজী। এরকম ভাবে বিভিন্ন ধাতব আয়ন যেটাই আসুক, সেখানে আমার লিগ্যান্ড কিন্তু একটি লাগতেছে। অর্থাৎ ধাতব আয়ন একটি, লিগ্যান্ড একটি, অর্থাৎ 1:1 অনুপাতে বিক্রিয়া হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি আমার ধাতু চার্জ যদি n হয়, তাহলে আমি জিনিসটাকে কিন্তু এইভাবে লিখতে পারি, m⁻n প্লাস y h2 y2 মাইনাস ইকুয়াল হচ্ছে my(n-4) প্লাস 2h প্লাস। তো এটাকে আমি এইভাবে লিখতে পারতেছি। অর্থাৎ লিগ্যান্ডের সাথে ধাতুর বিক্রিয়াটি 1:1 অনুপাতে হচ্ছে। অর্থাৎ কোন দ্রবণে ধাতব আয়নের সাথে নির্দিষ্ট পিএইচ মানের বহুদন্তী লিগ্যান্ড, যেমন H2Y, এটা হচ্ছে আমাদের লিগ্যান্ড, বিক্রিয়া করে জটিল যৌগ উৎপন্ন করে থাকে। এটাই মূলত আমাদের জটিল মাত্রিক টাইট্রেশনের মূলনীতি। আরো একটু সামনের দিকে নিয়ে যাই, তোমাদেরকে দেখো জটিল মাত্রিক টাইট্রেশনের মূলনীতির ক্ষেত্রে আরো কিছু বক্তব্য আমাদের রয়ে গেছে। আমরা যে বিক্রিয়াগুলো এতক্ষণ দেখলাম, এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যায় এই বিক্রিয়া, প্রত্যেকটা বিক্রিয়াই এক ধাপে ঘটে এবং এই বিক্রিয়াটি অত্যন্ত দ্রুততার সাথে ঘটে, তাৎক্ষণিকভাবে ঘটে। এবং দেখা গেছে এখানে আমরা এটার পরিমাণ নির্ণয় করতে পারি এই বিক্রিয়াটি, এই জন্য এটাকে পরিমাণগত বিক্রিয়া হিসেবে আমরা চিহ্নিত করতেছি। তো বিক্রিয়াটিতে যে জটিলটি উৎপন্ন হয়, সেই জটিলটি অত্যন্ত সুস্থিত এবং একটি দ্রবণীয় জটিল যৌগ উৎপন্ন হয়ে থাকে। জটিল মাত্রিক টাইট্রেশনে তুমি একটা জিনিস লক্ষ্য করবা, যে জটিল মাত্রিক টাইট্রেশনে ব্যবহৃত ধাতব নির্দেশকের সুস্থিতি ধ্রুবকের মান উৎপন্ন জটিল যৌগের সুস্থিতি ধ্রুবকের মান, এক মিনিট প্লিজ একটু থাকুন। সরি শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার ফেরত আসছি। চলো আলোচনাটি আমরা কন্টিনিউ করি। যে কথা বলছিলাম তোমাদের, এখানে জটিল মাত্রিক টাইট্রেশনে ব্যবহৃত ধাতব নির্দেশকের সুস্থিতি ধ্রুবকের মান উৎপন্ন জটিল যৌগের সুস্থিতি ধ্রুবকের মান অপেক্ষা কম হয়ে থাকে। এবং এই যে কম হয়ে থাকে, এখানেই কিন্তু আমরা সুবিধাটা নিয়েছি। সেটা হচ্ছে যে যখন আমরা নির্দেশক দিয়েছি, তখন নির্দেশক দেওয়ার সাথে সাথে দ্রবণে বিদ্যমান ধাতব আয়নটি নির্দেশকের সাথে যুক্ত হয়ে এই যে এখানে দেখো আমার কার্সরটি যেখানে নড়তেছে, এই যে কার্সর এখানে তাকাও, মেটাল ইন্ডিকেটর এই জটিল যৌগটি সে তৈরি করে ফেলেছে। এবং তারপরে যখন বুরেট থেকে আমি যে প্রমাণ দ্রবণটি আমি যুক্ত করতেছি, হ্যাঁ, যেমন ইডিটি আমার প্রমাণ দ্রবণ আমি যুক্ত করতেছি, তো সেটা যখনই আমি যুক্ত করতেছি, তখন কিন্তু ওই আমার যে পদার্থগুলোকে আমরা যুক্ত করে থাকি তাদেরকে আমরা কমপ্লেক্স জোন বলে থাকি। তো যে পদার্থটি আমি যুক্ত করতেছি, সেই কমপ্লেক্স জোন পদার্থটি এই মেটাল ইন্ডিকেটর থেকে এই ইন্ডিকেটরটাকে বের করে দিচ্ছি। ইন্ডিকেটরটাকে বের করে দিয়ে এই ইন্ডিকেটরের জায়গাটি আমার লিগ্যান্ড দখল করে নিচ্ছে। দেখো আলাদা করে, এবং সাথে সাথে ধাতব লিগ্যান্ড জটিল যৌগ তৈরি হচ্ছে। এই ধাতব লিগ্যান্ড জটিল যৌগ যখনই তৈরি হয়, তখনই আমার দ্রবণের বর্ণের পরিবর্তন ঘটে এখন আমাদের, এবং আমরা টাইট্রেশনের সমাপ্তি বিন্দু পেয়ে যাই। লক্ষ্য করো এখানে তুমি দেখাও, এই যে আমার কার্সরটি যেখানে নড়তেছে, এখানে আছে কি মেটাল ইন্ডিকেটর আছে, এবং আমি কিন্তু বুরেট থেকে যুক্ত করেছি ইডিটিএ, এটাকে আমি কমপ্লেক্স জোন বলতেছি। যে পদার্থগুলোকে প্রমাণ দ্রবণ হিসাবে আমরা ব্যবহার করি, বুরেট থেকে যুক্ত করে থাকি, সেই পদার্থগুলোকে আমরা কমপ্লেক্স জোন বলি।
সো এইটা হচ্ছে আমাদের কমপ্লেক্স জোন। তো এই কমপ্লেক্স জোন যদি আমি যখন এখানে কনিক্যাল ফ্লাস্কে দিয়েছি, সাথে সাথে এই ইন্ডিকেটরটা সরে গেছে এবং ইডিটিএ সেই জায়গাটি দখল করেছে, ফলে মেটাল ইডিটিএ এই জটিল যৌগটি তৈরি হয়েছে এবং সাথে সাথে কিন্তু তোমার আমাদের যে দ্রবণ আছে মাধ্যমের যে নির্দেশক থাকে সেই নির্দেশকের বর্ণের পরিবর্তন ঘটেছে। সো তারপরে আমরা এই মেটালের পরিমাণটা বা হিসাবটা করি কি করে, পরিশেষে আমরা S1V1 সমান S2V2 সমীকরণ ব্যবহার করে ধাতব আয়ন ধারণকারী যে দ্রবণ, সেই দ্রবণের শক্তি আমরা নির্ণয় করে থাকি। তো আমরা এখন পর্যন্ত আমরা যেটা দেখলাম যে আমাদের হাতে রয়ে গেছে তোমার জটিল মাত্রিক টাইট্রেশনের মূলনীতি নিয়ে আমরা আলোচনা করছি। জটিল মাত্রিক টাইট্রেশনের মূলনীতি আমরা কিছুক্ষণের মধ্যে এই লেকচারটি শেষ করব, এই বক্তব্যটি শেষ করব। আবার তোমাদের সাথে দুই এক মিনিটের মধ্যে আবার ফেরত আসব। আমরা জটিল মাত্রিক টাইট্রেশন নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। এই পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকো।